হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এবার যেটা ধরো আমি প্রবলেমটা স্টার্ট করছি মাঝখান থেকে। তো কেন আমাদের যে সেকেন্ড মেথড পার্ট কেন দরকার আর কি, প্রজেক্ট এভলিউশন অ্যান্ড রিভিউ টেকনিক, হোয়াট এ ফুল ফর্ম। তো সেই মেথডটা কেন দরকার, কারণ সিপিএম তো একটা আমরা পড়লাম, সেখানে ধরো প্রজেক্টের মিনিমাম কমপ্লিশন টাইম আমরা বার করলাম, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস বার করেছি, ক্রিটিক্যাল পাথ বার করেছি, তাই না? সবকিছু আমরা অ্যানালিসিস করে নিয়েছি। তো এখন আমাদের এই যে সেকেন্ড মেথড পার্ট কেন দরকার হচ্ছে। কিন্তু আরেকটা দেখো, যদি আমরা হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট দেখি এই প্রজেক্ট ম্যানেজমেন্ট বা নেটওয়ার্ক অ্যানালিসিস, তাহলে দেখা যাবে যে পার্ট আগে কিন্তু ডেভেলপ হয়েছে, পার্ট মেথড, তারপরে কিন্তু সিপিএম এসছে। তার কারণ হচ্ছে দেখো যে এই প্রবলেমটা যেটা আমরা কনসিডার করছি এখন, দেখো সেই প্রবলেমটাই হচ্ছে মানে মোস্টলি রিয়েলিস্টিক প্রবলেম বেসিক্যালি। তো কেমন দেখো প্রবলেমটা এখানে আছে স্ক্রিনে। তো এখানে আছে দেখো, এ স্মল প্রজেক্ট ইজ কম্পোজড অফ 7 অ্যাক্টিভিটিস whose time estimates in week are listed in the following table. তো কতগুলো বলা আছে, 7 অ্যাক্টিভিটিস আছে। অ্যাক্টিভিটিস এর নাম দেওয়া আছে দেখো, 1 2 1 3 1 4 2 5 3 5 4 6 5 6, এইভাবে। মানে 1 2 3 4 5 6 এরা হচ্ছে তোমার ভার্টেক্স, আর 1 2 একটা এজ, 1 3 একটা এজ, এইভাবে বলা আছে। তো আমাদের সুবিধাই হবে এইভাবে যদি দেওয়া থাকে, নেটওয়ার্কটা ড্র করতে সুবিধা হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এগুলোকে যদি কাউন্ট করে দেখো, 7খানায় আছে, 7 এজেস আর দেয়ার, দ্যাট মিনস 7 অ্যাক্টিভিটিস আর ইন দ্য প্রজেক্ট। এরপরে দেখো 1 2 প্রজেক্ট যে আছে, দেখো তার তলায় 3টে নাম্বার আছে, তাই না? এর মধ্যে ফার্স্ট নাম্বার হচ্ছে T0, সেকেন্ড ওয়ান TM, থার্ড ওয়ান ইজ টিপি। প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ এর অ্যাসোসিয়েটেড দেখো দেয়ার আর 3 নাম্বারস। ওয়ান ইজ T0, ফার্স্ট ওয়ান ইজ T0, সেকেন্ড ওয়ান TM, থার্ড ওয়ান হচ্ছে TP। তো TM যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট লাইকলি, ঠিক আছে? আর এটা হচ্ছে ধরো T0 হচ্ছে অপটিমিস্টিক, আর TP হচ্ছে পেসিমিস্টিক, ঠিক আছে? হ্যাঁ, তাহলে অপটিমিস্টিক মানে কি, অপটিমিস্টিক, পেসিমিস্টিক আর মোস্ট লাইকলি, 3 ধরনের টাইম বলা আছে। তো এটা হচ্ছে অপটিমিস্টিক, আমরা বলি অনেক সময় যে কিছু কিছু লোক আছে তাদেরকে অপটিমিস্টিক লোক বলা হয়, কাউকে কাউকে বলা হয় পেসিমিস্টিক লোক বলা হয়, এরকমের। তো তাদের যে চিন্তা ভাবনা থাকে তারপর বেস করে বলা হয়। মানে কোনো কোনো লোকজন ধরো কি হচ্ছে, এক্সাম দিল, এক্সাম দেওয়ার পরে একটা মার্কস এস্টিমেট করে যে কত পেতে পারি আর কি। তাহলে কেউ কেউ দেখবে যা পেতে পারে তার চেয়ে একটু কম করে বলে, যে সে হয়তো মোটামুটি ভাবছে যে আমি 70 পেতে পারি, কিন্তু লোকজনকে বলার সময় হ্যাঁ মোটামুটি আমার পরীক্ষা হয়েছে, আমি ওই 60 থেকে 65 বা 60 থেকে 70 মার্কস পাবো, এরকম, মানে একটু কম করে বলা। আর হচ্ছে ধরো কেউ হয়তো এরকম 70 পাবে, হিসাব করে দেখছে মোটামুটি 70 কাছাকাছি পাবে, বাট কিছু কিছু লোকজন থাকে বা কিছু কিছু স্টুডেন্টস থাকে যে তারা একটু বেশি করে বলে, আমি 70 তো পাচ্ছি, তার চেয়ে বেশি পাবো, 70 থেকে 80 পাবো। তাহলে এই ধরো যে ব্যাপার, তাহলে হচ্ছে যে 70 হচ্ছে ধরো এক্সপেক্টেড ভ্যালুস। এবার তো খাতা দেখার সময় টিচারদের ক্ষেত্রেও আর কি, টিচারদের মেন্টালিটির উপরে ডিপেন্ড করে মার্কস কিছু কম বেশি হয়। তাহলে এই যে 70 এটা হচ্ছে মোস্ট লাইকলি, ঠিক আছে? কিন্তু বলার সময় কেউ একটু বেশি করে বলে, কেউ একটু কম করে বলে। তাহলে যারা, এগুলো কিন্তু মানুষের নেচার, কারো একটু কম করে বলে, মানে ভালো জিনিসকে কম করেই বলে, খারাপটাকে একটু বেশি করেই বলতে পারে, আমার এই খারাপটা বেশি হবে, এরকম ব্যাপার, তাদেরকে বলা হচ্ছে অপটিমিস্টিক। আর পেসিমিস্টিক মানুষজন কি থাকে, সবসময় একটু বেশি বেশি করে বলে আর কি। বা যদি খারাপও হতে পারে তাহলেও কিন্তু দেখবে একটু খারাপটাকেও কম করে বলে আর কি, এ ধরনের ব্যাপার আর কি। তো সব ধরনের মানুষেরই আমাদের সমাজে আছে, সব ধরনের জিনিসই থিঙ্কিং হচ্ছে তোমার ভালো। যেমন ধরো পলিটিশিয়ানরা সবসময় হচ্ছে পেসিমিস্টিক, এই পেসিমিস্টিক, কারেক্ট। সবসময় পলিটিশিয়ানরা সবসময় পেসিমিস্টিক, ভোটে জিতুক আর নাই জিতুক তারা বলে দেয় যে আমরা জিতছি, আমরা এতগুলো সিট পাবো, এই সমস্ত ব্যাপার থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে যে ধরো 3টে করে টাইম দেওয়া আছে উইথ রেসপেক্ট টু অ্যান অ্যাক্টিভিটি, তার মানে হচ্ছে যে তোমার মোস্ট লাইকলি টাইম হচ্ছে মিডল ভ্যালুটা, ফার্স্ট ওয়ান হচ্ছে সবচেয়ে কম সময়, তার চেয়ে কমে আর কাজ হবে না, আর পেসিমিস্টিক যেটা আছে ম্যাক্সিমাম ওই টাইমটা আমাদের লাগবে, তার চেয়ে বেশি টাইম আমরা অ্যালাউ করবো না বা প্রয়োজন হবে না আর কি, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে 3টে করে নাম্বার দেওয়া আছে। বুঝতে পারছো 3টে নাম্বারে মানে, মানে ধরো একটা অ্যাক্টিভিটি আছে, একটা কাজ আছে, সেই কাজটা মনে করো তোমার যদি লাস্ট অ্যাক্টিভিটি ধরো 5 6 একদম লাস্টে যেটা আছে, সেখানে দেখো টিএম হচ্ছে 6, তার মানে কাজটা 6 ডেজে কমপ্লিট হবে, এটা আমাদের এক্সপেক্টেড। এবার হচ্ছে দেখো সেটা 3 দিন,
এখানে উইক বলেছে, সরি, মানে যে এস্টিমেট টাইম এস্টিমেট হচ্ছে দে আর ইন উইক। তাহলে এটা হচ্ছে এক্সপেক্টেড উইকস হচ্ছে 6, আর মিনিমাম হচ্ছে 3 উইকস। 3 উইকস হচ্ছে কমে আর কাজটা কমপ্লিট করা সম্ভব না। আর ম্যাক্সিমাম কত লাগতে পারে, 15 উইকস লাগতে পারে টাইম। তো এই হচ্ছে আমাদের ধরো তিনটে তোমার মানে ভ্যালুজ দেওয়া আছে, বুঝতে পেরেছো? তো কেন দেওয়া আছে, কারণ হচ্ছে দেখো যে আমরা যদি রিয়েলিটি ভাবি তাহলে দেখা যায় যে কোনো একটা কাজের আমরা যে ডিউরেশনটা বলি সেটাতেও হয়ে থাকে, কিন্তু কখনো আগে হয়ে যেতে পারে, কখনো পরে বেশি সময় লাগতে পারে। এটা হচ্ছে একটা রিয়েলিস্টিক ভাবনা। তো তোমরা পরীক্ষার আগে যখন প্রিপারেশন নাও, পড়াশোনা করো, তখন হয়তো ভাবলে হয়তো ফার্স্ট পেপারটাকে এই 5 দিনে কমপ্লিট করবে। এটা একটা এস্টিমেট করলে তোমার যা ক্যাপাবিলিটি, তাতে তুমি ভাবলে যে 5 দিনে এটা আমি শেষ করতে পারবো, কিন্তু দেখা গেল হয়তো একদিন আগে শেষ হয়ে গেল বা একদিন বেশি সময় লাগলো, এরকম হতে পারে। তো সেই সেন্সে 3 ধরনের টাইম আমাদের রিয়েলিটিতে আসে। তো 3টে টাইমের কথা বলা হলো। তো বেসিক্যালি তাহলে কি হচ্ছে দেখো, যে মিডিল যে ভ্যালু, সেই মিডিল ভ্যালু হচ্ছে যে এক্সপেক্টেড টাইম। এক্সপেক্টেড কথাটা কোথায় থেকে আসে, আমাদের এক্সপেক্টেড কথাটা আসছে তোমার প্রবাবিলিটি থেকে। তার মানে এটা হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিস্টিক মডেল। ঠিক আছে, মানে প্রবাবিলিটি হচ্ছে যে টিএম ভ্যালুটা হওয়ার চান্স হচ্ছে হাই, ভেরি হাই প্রবাবিলিটি। T0 হচ্ছে লো প্রবাবিলিটি, TM হচ্ছে লো প্রবাবিলিটি টুয়ার্ডস দ্য আপার, এন্ড ফার্স্ট ওয়ান ইজ দ্য লোয়ার ডিরেকশন। তো এই হচ্ছে আমাদের ধরো 3 ধরনের বা প্রবাবিলিস্টিক ভ্যালু থাকে। আর আমরা সিপিএম এ যেটা করেছি, প্রত্যেকটা অ্যাক্টিভিটি কমপ্লিশনের টাইম একটাই ছিল, ফিক্সড, দ্যাট ওয়ান। তো ফিক্সড টাইমে কমপ্লিট করা যেত। এখানে কিন্তু ফিক্সড টাইমে করা যেত না, কারণ প্রবাবিলিস্টিক ভ্যালুস বলে আমরা বলছি। তো এই প্রবাবিলিস্টিক থিংস হচ্ছে অ্যাকসেপ্টেবল থিংস। তো সেই জন্যই এই পার্ট আগে কিন্তু ইনভেনশন হয়েছে, কারণ লোকজনে আগে রিয়েলিস্টিক ব্যাপারগুলোই তো আগে ভাবে, তারপর থেকে তো আমাদের নন রিয়েলিস্টিকে আমরা যাই। তো সেই জন্যই হচ্ছে পার্ট আগে ইনভেনশন হয়েছে, তারপরে 3টে ভ্যালু না করে একটা ভ্যালুতে রেখেই করেছেন সুবিধার জন্য। তো যাক, এখন আমরা পড়ছি সিপিএম থেকে আগে পড়ছে, তারপরে পার্টে আসছি। তার কারণ হচ্ছে যে এই 3টে ভ্যালুস যদি থাকে, তাহলে সেইটাকে অ্যানালিসিস করা, সেটা থেকে ক্যালকুলেশন করা একটু অবভিয়াসলি কঠিন হয়। তো সেই জন্য কি করা হয়, যে 3টে ভ্যালু আছে, সেই 3টে ভ্যালু থেকে আমরা এখান থেকে কি করব, যে ভ্যালুস গুলোকে একটা ভ্যালুতে নিয়ে আসবো, এক্সপেক্টেড একটা ভ্যালুতে নিয়ে আসবো। সেই এক্সপেক্টেড ভ্যালুতে আনার জন্য এবার আমরা ব্যাক করে আগে যাচ্ছি, কিভাবে আমরা এগুলোকে এক্সপেক্টেড ভ্যালু ইত্যাদিতে এনেছি সেটা দেখাচ্ছে। দেখুন এইটাই দেখুন, যে প্রবাবিলিটি অফ মিটিং দ্য শিডিউল টাইম। এখানে মাঝে যে এক্সপ্রেশনটা আছে দেখো, মিডল এক্সপ্রেশন টি ইকুয়াল টু T0 প্লাস 4TM প্লাস টিপি বাই 6। তো এইখানে দেখো T0 টিপি দেওয়া আছে, টিএম দেওয়া আছে, কিন্তু T0 টিপির সাথে 1 মাল্টিপ্লাইড হয়েছে, আর টিএম এর সাথে 4 মাল্টিপ্লাইড হয়েছে। তার মানে কি হচ্ছে, যে 3টে টার্ম আছে T0 টিএম টিপি, তাদের ওয়েট কত হচ্ছে 1, 4 and 1, তাই তো? টোটাল ওয়েট কত হচ্ছে 6। তো সেই জন্য 6 দিয়ে ডিভাইড করা আছে। তার মানে বেসিক্যালি দিস ইজ অ্যান ওয়েটেড মিন। কিন্তু এই ফর্মুলা মুখস্থ করে বসে দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, কিন্তু কেন এই ধরনের ফর্মুলা দেখো সেটাও আমাদের একটু বুঝতে হবে। সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কেন ধরো টিএম কে 4 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, কেন আমরা টিএম কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম না, এই ধরনের একটা ভাবনা আমাদের থাকে। তো ওই ধরনের ব্যাপার স্যাপার থাকে, কেন 4, মিডিল ওয়ান কেন 4, কেন আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম না, বুঝতে পেরেছো? তো এটা কিন্তু হচ্ছে অ্যাভারেজ, যেটা কেয়ারফুলি মনে রাখো, দিস ইজ দ্য অ্যাভারেজ অফ 3 ভ্যালুস। তো অ্যাভারেজটা কেমন, সিম্পলি T0 প্লাস টিএম প্লাস টিপি বাই 3 করলে আমরা পেতাম, কিন্তু এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে যে টিএমটা হচ্ছে মোস্ট লাইকলি কমপ্লিশন টাইম, এটা মাথায় রাখতে হবে। দিস ওয়াজ দ্য হাই প্রবাবিলিটি হচ্ছে যে টিএম টাইমে ওই অ্যাক্টিভিটিটা কমপ্লিট হবে। T0 টিপি তাদের চান্সেস হচ্ছে ভেরি স্মল, ওই টাইমে যে কমপ্লিট হবে তার চান্সেস হচ্ছে ভেরি স্মল। সেই জন্য টিএম যেটা, সেটাকে বেশি ভ্যালুস দিয়ে, বেশি ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করা হলো। কি বুঝতে পারছো, যেহেতু ওই টাইমে কমপ্লিশন হওয়ার চান্সেস বেশি, সেই জন্য ওটা বেশি ওয়েট দিয়ে মাল্টিপ্লাই হলো। বাকি যে দুটো, সেই দুটো চান্সেস হচ্ছে সেম, এবং তাদের চান্স কম বলে 1 দিয়ে মাল্টিপ্লাইড হলো। তাহলে টোটাল যেহেতু ওয়েট, এটা মনে রাখবে যে দিস ইজ দ্য ওয়েটেড মিন, যা পড়েছো তোমরা বিএসসি তে। ওয়েটেড মিন ওয়েট হচ্ছে 1, 4, 1, সেই জন্য টোটাল হচ্ছে 6, সেই জন্য 6 দিয়ে ডিভাইড করা হয়েছে। এরপরে কোশ্চেন হতে পারে যে 4 দিয়ে মাল্টিপ্লাই না করে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম টিএম কে, তাহলে কি হতো? সেটা হতো ধরো T0 টিএম এর টিপি এর যা ওয়েট তার চেয়ে বেশি দিয়ে মাল্টিপ্লাই করছি। তো যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে ওয়েট কত হতো, 1, 2, 1, তাহলে টোটাল হতো 4 দিয়ে ডিভাইড করলেই হতো।
বা কেউ যদি বলে কেন স্যার 4 দিয়ে কেন করবো, আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, 8 দিয়ে করতে পারি, 10 দিয়ে করতে পারি, মানে মাঝের ভ্যালুটাকে আরো বেশি বেশি ওয়েট দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে পারি। তো সব ভ্যালুস গুলোই আমরা অ্যাকসেপ্ট করতেই পারি, কিন্তু কি করতে হবে, ডিভাইড করতে হবে সবসময় সাম অফ দ্য ওয়েট দিয়ে, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে 7, 8, 9, 10 ইত্যাদি দিয়ে যদি করো, তাহলে টিএম কে যত বেশি দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তার ইম্পর্টেন্সটা তত বেশি কিন্তু বেড়ে যাবে, মানে তার গুরুত্বটা আমরা তত বেশি দিচ্ছি। এটা হচ্ছে একটা ব্যাপার, কি বুঝতে পারছো? যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করো, তার মানে অলমোস্ট কি হবে, টিএম ভ্যালুটাতেই আমরা ধরে নেবো যে টিএম ভ্যালুতেই আমাদের কাজটা কমপ্লিট হবে। তো এই হচ্ছে, কিন্তু আমাদের ফ্লেক্সিবিলিটি থাকে, যত বেশি ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করবে টিএম কে, তত বেশি টিএম এর উপরে আমরা সিগনিফিকেন্স ইম্পোজ করবো, গুরুত্বটা তত বেশি দেবো, এবং আশা করব যে ওই টাইমটাই হচ্ছে মোস্ট কমপ্লিশন টাইম। তো কিন্তু কি হবে তাতে, দেখো যে এক একজন এক একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে বসবে। তো সেই জন্য কি করা হয়েছে, স্ট্যাটিস্টিক্যালি একটা ভ্যালু বার করা হয়েছে, এক্সপেক্টেড ভ্যালু অফ দিস এক্সপ্রেশন, ঠিক আছে? তো স্ট্যাটিস্টিক্যাল মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, তো স্ট্যাটিস্টিক্যাল মেথড কি, তার একটা ধরো সিস্টেমেটিক রুলস আছে, সেই রুলস গুলো যদি আমরা অ্যাপ্লাই করি, করলে ধরো আমরা হচ্ছে এখানে কোথা থেকে শুরু হচ্ছে, স্ট্যাটিস্টিক্যাল মেথড যদি আমরা অ্যাপ্লাই করে থাকি, তাহলে সেই স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যাপ্লাই করলে পারে আমরা কিন্তু যে অ্যানালিসিস করা যাবে, তাহলে যদি করি তাহলে টিএম এর এক্সপ্রেশনটা এটাই আসবে, সার্টেন স্ট্যাটিস্টিক্যাল মেথড। এবং স্ট্যাটিস্টিক্স পড়ার সময় তোমরা পড়েছো যে আনবায়াসড বলে একটা কথা পড়েছো, তাই না? আনবায়াসড মেজারমেন্ট পড়েছো। তো তারপরে হচ্ছে কি জানো, কি জানো, কনসিস্টেন্ট অ্যান্ড আনবায়াসড পড়েছো না? তো এই যদি আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে দেখা গেছে, যদি আমরা টি এর এক্সপেক্টেড ভ্যালু যদি এই ফর্মুলা বার করি, তাহলে এই মেজারমেন্টটা হচ্ছে কনসিস্টেন্ট অ্যান্ড আনবায়াসড হবে। বুঝতে পেরেছো? মানে টিএম এর উপরে যে কোনো ভ্যালুজ আমরা মাল্টিপ্লাই করতে পারি টু ইম্পোজ দ্য ইম্পর্টেন্স অফ টিএম, বাট এনি আরবিট্রারি নাম্বারস ক্যান গিভ ইয়োর ইনকনসিস্টেন্ট অর আনবায়াসড অর বায়াসড মেজারমেন্ট। তো সেই জন্য স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিসিস করে দেখা গেছে, যদি টিএম কে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি এবং এইভাবে যদি ফর্মুলাটা কনসিডার করি, তাহলে সেই এস্টিমেট হবে, এক্সপেক্টেড ভ্যালু অফ টাইম হবে কনসিস্টেন্ট অ্যান্ড আনবায়াসড, যা স্ট্যাটিস্টিক্স পড়ার সময় পড়েছে, এবং সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কনসিস্টেন্ট অ্যান্ড আনবায়াসড। তো এই সেই সেন্সেই আমাদের এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই, দিস ইজ অলসো দ্য অ্যাভারেজ, T0 TM TP very average, but the weight of TM is 4. তো এই টেকনিকটা কিন্তু অন্যান্য জায়গাতেও ব্যবহার করা হয়, অন্যান্য বহু জায়গাতে ব্যবহার করা হয়। মানে এই যে গুরুত্ব, কেন আমরা এইভাবে নিচ্ছি, কেন অ্যাভারেজ স্ট্রেট ফরওয়ার্ড অ্যাভারেজ নিচ্ছি না, সেটা সেই যে সিগনিফিকেন্স এতগুলো কথা যে বলছি, সেটা শুধুমাত্র এখানে না, অন্যান্য জায়গাতেও ব্যবহার করা হয়। যেমন ধরো তোমাদের যে ট্রায়াঙ্গুলার ফাজি নাম্বার বলেছি কাউকে কাউকে, তো সেই ট্রায়াঙ্গুলার ফাজি নাম্বারেও দেখবে এই ধরনের একটা ফর্মুলা ডিফাজিফিকেশন করার সময় এক্স্যাক্টলি এই ধরনের ফর্মুলা ইউজ করা হয়। এনিওয়ে, তাহলে এটা হচ্ছে কি না, তো প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে, প্রত্যেকটা এজে যে 3টে করে ভ্যালু ছিল, সেটাকে আমরা এই ফর্মুলাতে টিই বলে ক্যালকুলেট করছি। টি ইজ দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য টাইম ডিউরেশন অর কমপ্লিশন টাইম। এক্সপেক্টেড মনে রাখবে, দিস ইজ দ্য এক্সপেক্টেড ভ্যালু, নট দ্য এক্সাক্ট ভ্যালু। এক্সপেক্ট মিনস দিস ভ্যালু কন্টেন্স সাম প্রবাবিলিটি। এবার দেখো কি হচ্ছে, যে প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ এর আমরা আবার ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স ক্যালকুলেশন করে থাকি। মানে ও যে ধরো এক্সপেক্টেড টাইম তো এটা পেলাম, এবার এই টাইমটার মধ্যে আবার কতটা ভেরিয়েশন থাকতে পারে, বুঝতে পারছো? মানে যেহেতু প্রবাবিলিস্টিক থিং, সেই জন্য ভেরিয়েশনটা সবসময় প্রবাবিলিটি থাকলে ভেরিয়েশন একটা আমরা বার করি। কেন না, তো যে অ্যান্সারটা বলছি, যে এক্সপেক্টেড টাইম বলছি, সেই টাইমটা কতটা ভ্যারি করতে পারে সেটা মেজার করার জন্য। তো সেটাও ধরো স্ট্যাটিস্টিক্যাল মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ এর জন্য আমরা একটা করে করে ভেরিয়েন্স ক্যালকুলেশন করতে পারবো, ভেরিয়েন্স পাবো। সেই ভেরিয়েন্সটা হচ্ছে এরকমই, সিগমা ইকুয়াল টু 1/6 টিপি মাইনাস টি0, মানে পেসিমিস্টিক টাইম মাইনাস অপটিমিস্টিক টাইম, যে বেশি আর কম যে ভ্যালু দুটো, তার মধ্যে ডিফারেন্স করে 6 দিয়ে ডিভাইড করো। তো এটাও কিন্তু মেজার করা হয়েছে তোমার বেসড অন দ্য স্ট্যাটিস্টিক্যাল মেথড। ওই যে কনসিস্টেন্ট, আনবায়াসড আমরা বিএসসি তে পড়েছিলাম, সেই সব ধরনের সিমিলার সেই ধরনের টেকনিক অ্যাপ্লাই করে এই ভ্যালুস গুলোকে বার করা হয়েছে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে স্কোয়ার করলে আমরা পাই ভেরিয়েন্স, তো সেই জন্য সিম্পলি স্কোয়ার করা আছে। তাহলে এইগুলো কিন্তু হচ্ছে দেখো, এক্সপেক্টেড টাইম টি রিপ্রেজেন্টস দ্য expected time for each activity. Similarly, sigma is the variance, sorry, standard deviation of the
অফ অ্যান অ্যাক্টিভিটি 1/6 টিপি মাইনাস সি জিরো। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটিজের করেসপন্ডিং। বা এরা আবার কোন ডিস্ট্রিবিউশন স্যাটিসফাই করে সেই সমস্ত অ্যানালিসিস করা হয়েছে, দেখবে এরা বিটা ডিস্ট্রিবিউশন স্যাটিসফাই করে এবং এরা ইউনি মডেল হয়। এখানে সেটা লেখা আছে, দ্য বিটা ডিস্ট্রিবিউশন ইজ অ্যাসুম বিকজ ইট ইজ ইউনি মডেল, হ্যাজ নন নেগেটিভ এন্ড পয়েন্টস অ্যান্ড ইট অ্যাপ্রক্সিমেটলি সিমেট্রিক। তো এই ধরনের স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা একটু ইনভলভ হই, যদি অ্যানালিসিস করি, স্টাডি করি, তাহলে আমরা দেখবো যে দিস ফলোজ বিটা ডিস্ট্রিবিউশন আর অ্যাসিম্পটোটিক্যালি বিটা ডিস্ট্রিবিউশন। তো এটা দেখো হচ্ছে তোমাদের প্রবাবিলিটি ডায়াগ্রাম ফর অ্যাক্টিভিটিস। এটা কার হবে আমার ঠিক মনে নেই, এখন ছেড়ে দাও। এরপরে ধরো এগুলোকে আর বলছে না। এবার যদি ধরো আমরা করি, কি বলে, নর্মাল ডিস্ট্রিবিউশন যদি করি, এটা আমরা পরে বলবো আর কি, এটা থাক, পরে যখন করছে তখন বলছি দিস ফলোজ নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন আমরা ধরো যেটুকু বললাম আর কি, যে তিনটে যে আমাদের টাইম দেওয়া আছে, সেই টাইমটাকে আমরা কনভার্ট করে নেবো একটা এক্সপেক্টেড টাইমে, নিয়ে আমরা যেভাবে পার্টস সলভ করে সিপিএম সলভ করেছি, সরি সিপিএম যেভাবে আমরা অ্যাপ্লাই করেছি সেইভাবেই আমরা এই প্রবলেমকে সলভ করব। তো এখানে দেখো প্রবলেমটাতে কি বলা আছে, আগের টেবিলটা তো প্রবলেমটা, সরি, এখানে কি কি করতে হবে বলছে, ড্র দা প্রজেক্ট নেটওয়ার্ক, ডায়াগ্রামটাকে আঁকতে হবে, এটা তো সিম্পল। ফাইন্ড দ্য এক্সপেক্টেড ডিউরেশন এন্ড ভেরিয়েন্স অফ ইচ অ্যাক্টিভিটি, যে ফর্মুলা দুটো বললাম তার উপর বেস করে প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ এর জন্য এক্সপেক্টেড ভ্যালু আর ভেরিয়েন্স বার করবে, সেটাও সোজা কাজ। তারপরে বলছে ক্যালকুলেট দ্য আর্লিয়েস্ট এন্ড লেটেস্ট অকারেন্স টাইম ফর ইচ ইভেন্ট এন্ড দ্য এক্সপেক্টেড প্রজেক্ট লেন্থ। তার মানে এইখানে ওই যে আমরা সিপিএম যে টেকনিকটা শিখেছি সেই টেকনিক অ্যাপ্লাই করে আর্লিয়েস্ট লেটেস্ট টাইমগুলো সব বার করবো, পরে প্রজেক্টের একটা লেন্থ পাবো, কিন্তু সেই লেন্থটাকে বলা হচ্ছে প্রজেক্ট কমপ্লিশন টাইম, সেটা কিন্তু হচ্ছে এক্সপেক্টেড প্রজেক্ট লেন্থ। এই যে এক্সপেক্টেড প্রজেক্ট লেন্থ আর প্রজেক্ট কমপ্লিশন টাইম, এক্সপেক্টেড নট ফিক্সড। তারপরে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য প্রজেক্ট লেন্থ, সেটাও বলছি। তারপরে এই কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা পরে বলবো। আগে তাহলে আমরা ধরো সি অব্দি করে ফেলি, সিমিলার টু সিপিএম। এক মিনিট হোল্ড করো তো। তাহলে দেখো আমরা এই পর্যন্ত আমরা স্টাডি করবো তোমার ফার্স্ট থ্রি আর ফার্স্ট ফোর। তারপরে দেখো আমরা বাকিগুলোকে করছি। তো এই হচ্ছে ডায়াগ্রাম, যে আমাদের টেবিলটা দেওয়া আছে 1 2 1 3 1 4 দেখবে আছে 2 5 2 3 5 4 6 আর 5 6, সাতখানা দেখো এজ আছে, অনলি 7 এজেস আর দেয়ার ইন দ্য প্রজেক্ট। এরপরে দেখো কি করা আছে, যে ডায়াগ্রামটা তো হয়ে গেল, এবার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এই টেবিলটা লক্ষ্য করো, এই যে অ্যাক্টিভিটিস গুলোকে কালামে লিখে নিয়েছি, ওখানে টেবিলে ছিল T0 TM TP এগুলো দেওয়া ছিল, সেইগুলোকেই লেখা হলো। এরপরে দেখো TE যেটা ক্যালকুলেশন করা হয়েছে সেটা ফর্মুলা T0 প্লাস 4TM প্লাস TP বাই 6, আর হচ্ছে সিগমা স্কোয়ার মানে ভেরিয়েন্স ইকুয়াল টু TP মাইনাস T0 বাই 6 হোল স্কোয়ার। তো এই তিনটে করে যে নাম্বার আছে দেখো T0 TM TP, মাঝেরটাকে 4 দিয়ে গুণ করবে, অন্য দুটোকে অ্যাড করবে, করে 6 দিয়ে ডিভাইড করবে, করলে এই টি গুলো পেয়ে যাচ্ছ। তো সেগুলো সিম্পলি আমরা পাচ্ছি, কোনো ঝামেলা নেই। প্রথমে দেখো 1 প্লাস হচ্ছে 4 প্লাস 7, 147 মানে হচ্ছে কত 12, তার মানে 6 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 2। তারপরে এটা হচ্ছে 1 প্লাস 16, মিডিল এটা 4 দিয়ে মাল্টিপ্লাইড মানে 16 প্লাস 7, তার মানে হচ্ছে 24 বাই 6 মিন্স 4, এভাবে হলো। সিমিলারলি সিগমা স্কোয়ার কি হবে, টিপি মাইনাস T0, এই যে টিপি মাইনাস T0 7 মাইনাস 1, তার মানে হচ্ছে 6 বাই 6 মানে 1 1 স্কোয়ার 1। তো এইভাবে আমরা এই দুটো কলাম বার করছি ইউজিং দিস ফর্মুলা। দিস ইজ অলসো ভেরি সিম্পল। এরপর আমরা কি করব, প্রত্যেকটা যে অ্যাক্টিভিটি আছে তাদের যে ডিউরেশন
সেই ডিউরেশন গুলো আমরা এগুলো বসাবো। টির যে ভ্যালুস গুলো সেগুলো প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ এর উপরে আমরা সাবস্টিটিউট করব, করে আগের মতো ক্যালকুলেশন করব। তো সেইভাবে দেখো আমাদের যে ফরওয়ার্ড পাস ক্যালকুলেশন যেটা আমরা শিখেছিলাম আগে, যে ওই যে ডায়াগ্রামটা আছে, তাহলে ফার্স্ট যে নোড সেটা হচ্ছে ইউ1 থাকবে আমাদের, সরি ওয়ান নোডের যে লেটেস্ট ভ্যালু গুলোকে এল দিয়ে ডিনোট করা আছে। তাহলে এই যে ওয়ান যে নোড আছে তার যে ইউ1 ভ্যালু, ইউ1 সবসময়তে জিরো হবে। বলা হয়েছিল যে ইউ1 অলওয়েজ জিরো, এল তোমার ওয়ান সেটাও জিরো হবে। আর এই যে লাস্ট যে নোড থাকবে L6 আর E6 তাদের ভ্যালু সেম হবে। হ্যাঁ, তাই E1 হচ্ছে এটা, এই যে এদের ফর্মুলা দেখো, এদের ফর্মুলা কি আছে E5 এ দেখো, তাহলে ফর্মুলাটা মনে পড়বে, যদি লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে E5 হচ্ছে ম্যাক্সিমাম ওভার 2 3 AI প্লাস TI5। তার মানে এই যে ফিফথ যে নোড আছে, ফিফথ নোডে যে এজ গুলো ঢুকবে, ফিফথ নোডে যে এজ গুলো ঢুকবে সেই এজের ওয়েট হচ্ছে TI5 বা এক্সপেক্টেড ভ্যালু। আর তার আগে যে নোড ছিল, যে নোড থেকে E5 তে রিচ করবে সেই নোডের যে ই ভ্যালু। তো এখানে দেখো যদি আমরা ডায়াগ্রামটা দেখি, যদি 5 নোডে ঢুকতে গেলে 2 আর 3 এই নোড দিয়ে ঢুকবে, 2 আর 3 দিয়ে দেখো 2 নোড থেকে 5 এ যাচ্ছে, 3 নোড দিয়ে 5 এ যাচ্ছে। তার মানে 2 নোডের যে ই ভ্যালু তার সাথে এই যে এজ আছে 25 যে এজ, তার যে টাইম সেটাকে অ্যাড করব। আর 3 নোডের যে ই ভ্যালু তার সঙ্গে 35 যে অ্যাক্টিভিটি বাই এজ তার যে টাইম সেটাকে আমরা অ্যাড করব, করে দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেই ভ্যালুটা আমরা নেব। এই ফর্মুলায় আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম। এখানে দুটো নোড আছে বলে আমাদের দুটো ভ্যালুস থাকছে। তাহলে E2 E3 ভ্যালু আগে পেয়েছে, দেখো E2 ভ্যালু হচ্ছে 2, E3 ভ্যালু হচ্ছে 4। তাহলে 2 আর 4 হলো। আর 25 এজের ওয়েট 1 দেওয়া আছে, 35 এ দেখো 6 দেওয়া আছে। কত কত জানা হলো 25 আর 35। 25 দেখো হচ্ছে 1, এক্সপেক্টেড ভ্যালু যেটা সেটা বসবে টি ভ্যালু। 35 এর হচ্ছে দেখো 6, সেই জন্য 1 আর 5 সাবস্টিটিউট হয়েছে এখানে। করে দিয়ে যে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাচ্ছে এখানে 4 + 6 করে 10, সেটা পেলাম। আর আগে যেগুলো E2 E3 E4 সেটা একটা একটা করে এজ আছে, দেখো 2 3 4 যে নোডে 2 3 4 নোডে একটাই করে এজ ঢুকছে, 1 থেকে একটা করে এজ গেছে, সেই জন্য এদের ম্যাক্সিমাম বার করা দরকার নেই। 5 এর পরে যখন 6 ক্যালকুলেশন করবো, 6 এ দেখো দুটো নোড আছে, দুটো এজ আছে, একটা 5 থেকে আসছে, একটা 4 থেকে আসছে। তাহলে 4 এর যে ই ভ্যালু তার সাথে 4 6 এজের ওয়েট অ্যাড হবে। আর 5 নোডের যে আমাদের ভ্যালু ই ভ্যালু তার সাথে 5 6 এজের ভ্যালু যোগ হবে। করে এখানে পাওয়া যাচ্ছে E6 এ দেখো এইভাবে দুটো ভ্যালুর মধ্যে থেকে ম্যাক্সিমাম নেওয়া হচ্ছে, দ্যাট ওয়াজ 17। ব্যাস এই আমাদের হচ্ছে ধরো ভ্যালুস। তাহলে E6 হচ্ছে 6 হচ্ছে লাস্ট নোড, লাস্ট নোডের ভ্যালু আমরা কত পেলাম 17 পেলাম। তার মানে লাস্ট নোডের যে ই ভ্যালু হয় সেটাই কিন্তু হচ্ছে এক্সপেক্টেড টাইম বেসিক্যালি। ঠিক আছে, এক্সপেক্টেড টাইম হচ্ছে তাহলে 17 উইকস। এখানে যেহেতু আমাদের টাইম গুলো উইকে দেওয়া আছে সেই জন্য এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, আর্লিয়েস্ট ভ্যালু থেকে পেয়ে যাচ্ছি যে প্রজেক্ট। তাহলে যেহেতু এটা প্রবাবিলিস্টিক মডেল সেই জন্য আমরা কি বলবো না, তো বলবো যে এক্সপেক্ট। তাহলে 17 উইকস মনে রাখো, খুব ভালোভাবে করে মনে রাখো, কারণ এই 17 কথাটা আমরা পরে পরে বলবো আবার। তাহলে 17 উইক ইজ দ্য এক্সপেক্টেড কমপ্লিশন টাইম অফ দ্য প্রজেক্ট। এরপরে ধরো ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন গুলো করা হয়েছিল লেটেস্ট টাইম, সেগুলো আমরা কেন করেছিলাম না, তো তোমার এ করার জন্য, ওই ক্রিটিক্যাল পাথ বার করার জন্য আমাদের এল ভ্যালু গুলো বার করা হয়েছে। তো এল ভ্যালু গুলো কি থেকে হবে না, তো লাস্ট নোড থেকে শুরু হবে, 6 নোড থেকে শুরু হবে, 6 5 4 3 2 1 এইভাবে আমরা যাব। তাহলে L6 আর E6 কিন্তু সেম হয়, এল ভ্যালু আর ই ভ্যালু লাস্ট নোডের সেম হবে, তাহলে 17 হলো। L5 এ কি করে পাবো না, তো ব্যাক ক্যালকুলেশন হবে, 6 থেকে 5 এ যাচ্ছে আমরা, 6 থেকে 5 এর যে ব্যাক এজ, সেই ব্যাক এজের ভ্যালুটা কত L6 মাইনাস 5 6 এর যে টাইম সেটা মাইনাস হচ্ছে। দেখো আবার ছবিতে, এই যে 6 থেকে যদি 5 এ যাই, শুধুমাত্র একটা এজ থেকে, একটা ভার্টেক্স থেকে আমরা যাচ্ছি 6 থেকে শুধুমাত্র 5 এ। তো সেই জন্য 5 এ যেহেতু একটাই আছে, তার মানে L6 এর যে ভ্যালু মাইনাস এই যে এজ আছে 5 6 এজ তার যোগ সেটা বাদ যাবে, গেলে আমরা L5 পাবো। সিমিলারলি 2 তে যদি যাই আমরা, 2 এ যদি ক্যালকুলেট করি, 6 এর পরে 5 করবো, তারপর 4 করবো রিভার্স অর্ডারে। তাহলে যদি আমরা 4 করি, তাহলে 4 এর ভ্যালু যখন ক্যালকুলেশন করবো তখন হবে L6
মাইনাস 46 এজ এর ভ্যালুটা বাদ যাবে, তাই তো? L6 থেকে 46 এজ এর ওয়েট বাদ যাবে বা টাইমটা বাদ যাবে, তাহলে L4 পাবো। L3ও তাই, দেখো 5 এর থেকে বাদ যাবে আমাদের 35 এজ এর টাইমটা। তারপরে দেখো 2 তেও তাই, 5 এর থেকে L5 থেকে 25 এজ এর ওয়েট বাদ যাবে। 1 এর যখন বার করবো তখন দেখো 1 এর 3টে এজ আসছে, 3টে এজ কিন্তু 1 এ ব্যাক করছে। তো সেই জন্য আমরা কি করবো না, তো 2 এর যে এল ভ্যালু L2 থেকে 1 2 এজ এর টাইম বাদ যাবে, L3 থেকে 1 3 এজ এর টাইম বাদ যাবে, L4 থেকে 1 4 এজ এর যে টাইম সেটা বাদ যাবে, 3টে বাদ যাবে। গিয়ে যে 3টে ভ্যালু পাবো সেই 3টের মিনিমাম নেবো। এল ভ্যালু ক্যালকুলেশন করার সময় মিনিমাম নেওয়া হয়, আর তোমার ই ভ্যালুর সময় আমরা ম্যাক্সিমাম নিয়ে থাকি। তো সেই জন্য দেখো L1 যেটা, সেটাতে 3টে আছে, 2 3 4 বলে লেখা আছে এখানে, তার মানে 3টে ভ্যালু মিনিমাম নেওয়া হচ্ছে। মিনিমাম করে আমরা পেলাম 0, লাস্টেরটা L1 আর E1 সব সময়তে 0 হবে। ব্যাস, তো এইগুলো হয়ে গেল। এরপরে দেখো আমাদের যদি ক্রিটিক্যাল পাথ বার করতে চাই, তাহলে আমাদের সেই ফ্লোট বার করতে হয়েছিল, মনে পড়ে? 3 ধরনের ফ্লোট ছিল, টোটাল ফ্লোট, ইন্ডিপেন্ডেন্ট ফ্লোট আর ফ্রি ফ্লোট। তো সেই ফ্লোট গুলো বার করার মধ্যে সেইগুলোকে ক্যালকুলেশন করেছিলাম, কিন্তু এখানে আমরা একটু শর্টকাট করে নিয়েছি। করে যদি আমরা দেখতাম, এখানে ডায়াগ্রামটা করা নেই, তাহলে বুঝতে সুবিধা হতো আমাদের। মানে ডায়াগ্রামের উপরে উপরে যদি বসিয়ে দিতাম, তাহলে কোন কোন নোডের উপরে ই আর এল ভ্যালু সমান হয়েছে, তো সেটা এখানে লেখা আছে, ক্যালকুলেশন দেখে লেখা আছে, ডায়াগ্রামে করলে বুঝতে সুবিধা হতো। এনিওয়ে, তো ই আর এল দেখো সমান আছে, ই ভ্যালু আর এল ভ্যালু সমান, এটা সমস্ত ডায়াগ্রামে হবে। E1 আর L1 সমান হবে 0। E3 আর L3 এখানে সমান পাওয়া গেছে, এই যে L3 হচ্ছে 4 আর E3 হচ্ছে 4। তারপরে পাওয়া গেছে L5 আর E5 সেম হয়েছে, L5 E5 10 10 হয়েছে, L5 E5 10 10 হয়েছে। আর E6 L6 তো সবসময় সমান হবে, মানে ফার্স্ট নোড আর লাস্ট নোডের ই আর এল ভ্যালু সবসময় সমান হবে। এখানে মাঝখানে দুটো আছে 3 আর 5, তাদের এল আর ই ভ্যালু সমান হয়েছে। 3 আর 5 মনে রাখো, 3 আর 5, তার মানে হচ্ছে 1, তারপরে 3 তে আসবো, তারপরে 5 এ আসবো, তারপরে 6 এ আসবো। এখানে কিন্তু দেখো আর অল্টারনেটিভ পাথ নেই কিন্তু, কারণ আমাদের এই যে 3 তে, নোড 3 তে এল আর ই ভ্যালু সমান হয়েছে, আর 5 এ ই আর এল ভ্যালু সমান হয়েছে। বাস, যদি আমাদের 2 তেও যদি হয়ে যেত তখন গন্ডগোল হতো, যে 1 2 5 6 ধরতাম পাথ না 1 3 5 6 ধরতাম, সেটা একটা ডাউট ছিল। কিন্তু যেহেতু দেখো এখানে 3 আর 5 হয়েছে, তার মানে কি, যে 1 থেকে 6 যেতে গেলে there is from 1 to 6 there is one and only one path, 1 3 5 and 6। তো সেই জন্য ফ্লোট ক্যালকুলেশন না করেও কিন্তু আমরা ইউনিকলি পাথটা পাচ্ছি, এবং সেই পাথ হচ্ছে 1 থেকে 3 3 থেকে 5 5 থেকে 6। এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ। বুঝতে পেরেছো? মানে যদি মাল্টিপল পাথ থাকে, মানে অনেক অনেক নোড গুলোতে ধরো আমাদের ই আর এল ভ্যালু যদি সমান হয়ে যায়, যদি দেখা যায় যে সেই গ্রাফের উপরে বা নেটওয়ার্ক উপরে অল্টারনেটিভ পাথ পাওয়া যাচ্ছে কানেক্টিং ফার্স্ট নোড এন্ড লাস্ট নোড, দেন উই হ্যাভ টু ক্যালকুলেট ফ্লোট। আর যদি দেখা যাচ্ছে যে একটাই আমাদের পাথ থাকছে, তাহলে আর আমাদের ফ্লোট ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। তো এখানে সেটা একটাই পাথ পাওয়া গেছে, সেই জন্য এখানে আমরা ডাইরেক্টলি লিখে দিয়েছি যে দ্য ক্রিটিক্যাল ইভেন্টস আর 1 3 5 and 6, and the critical path is 1 2 3 3 2 5 5 to 6, and expected time length is always the value of E6, মানে এর যে লাস্ট নোড থাকবে সেটাই হচ্ছে এক্সপেক্টেড টাইম লেন্থ অর টাইম ডিউরেশন। তার মানে কি হচ্ছে, দেখো যেই প্রবলেমটাতে যে আমাদের 7 অ্যাক্টিভিটিস দেওয়া আছে, 6 নোটস আছে, তো সেই প্রজেক্টে যে সমস্ত আমাদের টাইম গুলো দেওয়া আছে, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বলছি যে দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড, হ্যাঁ sorry, project is completed now, the expected time to complete the project is 17 weeks. ওকে, তো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। 17 উইক হচ্ছে এক্সপেক্টেড, তার মানে তার চেয়ে কমেও শেষ হতে পারে, তার চেয়ে বেশিতেও শেষ হতে পারে, বাট দিস ইজ দ্য এক্সপেক্টেড ওয়ান। ব্যাস, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোন অ্যান্সার অবধি পেলাম? 3 অবধি আমরা পেয়েছি। দেখো আমরা আবার প্রবলেম এবার ব্যাক করি, কি কি ছিল দেখো। এতে ছিল ক্যালকুলেট আর্লিয়েস্ট অ্যান্ড লেটেস্ট অকারেন্স টাইম ফর ইচ ইভেন্ট অ্যান্ড এক্সপেক্টেড প্রজেক্ট লেন্থ, সেটা অবধি হলো। এবার ডিতে দেখো বাকি কোশ্চেন গুলো আমরা পড়ে নিই, যে ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য প্রজেক্ট লেন্থ। যে প্রজেক্ট ডিউরেশনটা পেলাম 17 যে উইক আমরা পেলাম, তার ভেরিয়েন্স কি? ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিমিলার থিং, স্কোয়ার আর নন স্কোয়ার ব্যাপার, তাই না?
তাহলে আমরা এবার ভেরিয়েন্স ক্যালকুলেশন করবো। তার মানে যে 17 যে উইকের কথাটা বললাম সেটা কতটা ভ্যারি করতে পারে, ঠিক আছে, মানে তুমি যে অ্যান্সারটা বলছো সেই অ্যান্সারটা কতটা ভ্যারি করবে, তোমার কথাটা কতটা স্টেবিলিটি থাকছে সেটা আমরা মেজার করি। ভেরিয়েন্সে তো সিগনিফিকেন্স তাই 17 উইকসটা বললাম, তো সেটা হচ্ছে এক্সপেক্টেড, কিন্তু সেটা বেশি হয়ে কত বেশি অবধি হতে পারি, বা যদি কম হয় তাহলে কত কম হতে পারে, এইগুলো আমরা বলবো। তারপরে দেখো ই কোশ্চেনটা পড়ে নি এখানে, বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড, এখানে কোশ্চেনটা হবে না, অ্যাট লিস্ট 4 উইকস আর্লিয়ার দ্যান এক্সপেক্টেড। এই কোশ্চেন গুলো একটু আবার আলাদা দেখো, যে আমরা তো 17 উইকস পেলাম, এবার কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড অ্যাট লিস্ট 4 উইকস আর্লিয়ার দ্যান এক্সপেক্টেড। এক্সপেক্ট হচ্ছে 17 উইকস, তার চেয়ে 4 সপ্তাহ আগে শেষ হবে, তার প্রবাবিলিটি কত, কম করে 4 সপ্তাহ আগে শেষ হবে, তার প্রবাবিলিটি কত, মানে আগেও তো হতে পারে বলছি, তাহলে তার প্রবাবিলিটি কত হবে আমরা বার করবো। আর পরেরটা বলছে নট মোর দ্যান 4 উইকস ল্যাটার দ্যান এক্সপেক্টেড, তার মানে 17 উইকস ইজ দ্য এক্সপেক্টেড, তাহলে তার চেয়ে বেশি হচ্ছে 4 সপ্তাহ, তার মানে হচ্ছে 21 উইকস, তাহলে 21 উইকের চেয়ে আর বেশি সময় লাগবে না, তার প্রবাবিলিটি কত, মানে প্রজেক্ট উইল বি কমপ্লিটেড শিওরলি কমপ্লিটেড উইথিন 21 উইকস, তার প্রবাবিলিটি কত হবে। তার মানে 4 সপ্তাহ আগে শেষ হওয়ার চান্সেস কত, 4 সপ্তাহ বেশি লাগবে তার চান্সেস কত। অবভিয়াসলি বেশি যদি হয়, টাইম যদি তুমি বেশি অ্যালাউ করো, তার প্রবাবিলিটি বাড়বে। এনিওয়ে, তারপরে দেখো আছে বলছে যে এফ এ ইফ দ্য প্রজেক্ট ডিউ ডেট ইজ 19 উইকস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ মিটিং দ্য ডিউ ডেট, মানে ওখানে তো 4 সপ্তাহ কম 4 সপ্তাহ বেশি কথা বলছে, এখানে বলছে 19 উইকস এর কথা স্পেসিফাই করে বলা আছে। 19 উইকে যদি প্রজেক্টটা কমপ্লিট করার যদি আমরা একটা টার্গেটেড ডেট ধরি, তাহলে তার প্রবাবিলিটি কত সেটা বার করতে হবে। জিতে বলছে ফাইন্ড অলসো দ্য শিডিউল টাইম অন হুইচ দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড উইথ আ প্রবাবিলিটি 0.90। তার মানে লাস্টেরটা, প্রথমে দেখো ই আর এফ এর মধ্যে কি আছে, ই আর এফ এর যে তিনটে প্রবলেম, তিনটে হচ্ছে সিমিলার, জি এরটাও সিমিলার বাট স্লাইটলি ডিফারেন্ট রিভার্স প্রবলেম। মানে এইগুলোতে দেখো যে ই আর এফ এ যে কোশ্চেন গুলো দেওয়া আছে সেগুলোতে বলছে যে 4 সপ্তাহ আগে 4 সপ্তাহ পরে বা 19 উইকে প্রজেক্ট কমপ্লিশনের প্রবাবিলিটি বার করো। আর এইখানে জিতে বলছে যে ফাইন্ড দ্য শিডিউল টাইম, টাইমটা বলো যাতে তুমি গ্যারান্টি দেবে দ্য প্রজেক্ট উইল কমপ্লিট উইথ প্রবাবিলিটি 0.9, মানে 0.9 প্রবাবিলিটি হবে, বা গ্যারান্টি তুমি দিচ্ছ 90% গ্যারান্টি দিচ্ছ যাতে তোমার প্রজেক্টটা শেষ হবে, তার ডেট বলো। মানে একটা তুমি ডিউরেশন বলো, যে ডিউরেশনের মধ্যে তুমি 90% গ্যারান্টি দেবে, যে ইয়েস 90% গ্যারান্টি আমি দিচ্ছি যে এই ডেটে তোমার প্রজেক্ট শেষ হবে। শেষেরটা হচ্ছে এরকম, মানে প্রবাবিলিটি দেওয়া আছে, টাইম বার করতে হবে। আর ই আর এফ এ কি আছে, টাইম দেওয়া আছে, প্রবাবিলিটি বার করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এগুলো ইন্টারেস্টিং, এগুলো তো কমনলি আমরা বলতেই পারি। যে আমার বাড়ি তৈরি তো বললো যে কন্ট্রাক্টটা যে 6 মাস লাগবে, তুমি বলে যে তার চেয়ে আরো 2 মাস আগে শেষ হবে, তার প্রবাবিলিটি বলো, সম্ভাবনা বলো। বা আরো 1 মাস বেশি সময় লাগবে, তাতে শেষ হওয়ার সম্ভাবনা বলো। বা 6 মাস বলছে, বললো তুমি বললে যে 6 মাস না 7 মাসে শেষ হওয়ার প্রবাবিলিটি বলো, এরকম এরকম ব্যাপার। বা অনেক সময় আমরা বলি 100% গ্যারান্টি দাও যে কতদিনে তুমি শেষ করতে পারবে, এরকম আমরা বলি না, যে তুমি শিওর বলো যে কতদিনে তুমি কাজটা শেষ করতে পারবে। তো এখানে শিওর না বলে বলা হচ্ছে 100% না বলে বলছে 90% গ্যারান্টি দাও, তুমি 90% গ্যারান্টি দাও যাতে তুমি কাজটা শেষ করতে পারো, এরকমের কোশ্চেন। এবার দেখো সেইগুলো ডি যদি আমরা ক্যালকুলেট করি, ডিতে দেখো বাকিগুলো সব ছোট ছোট প্রবলেম। ডি হচ্ছে ভেরিয়েন্স অফ দ্য প্রজেক্ট লেন্থ ইজ গিভেন বাই দিস ওয়ান। তো কি আছে দেখো, ভেরিয়েন্স যখন বার করবে প্রজেক্ট লেন্থে, তখন কি হচ্ছে যে যেগুলো আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস তাদের যে ভেরিয়েন্স তাদের যোগ করতে হবে। তো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের কি ছিল, তিনটে অ্যাক্টিভিটিস ছিল তাই না, একটা হচ্ছে 1 থেকে 3, 3 থেকে 5, আর 5 থেকে 6। তাহলে 1, 3 তার যে ভেরিয়েন্স, 3, 5 এর ভেরিয়েন্স আর 5, 6 এর ভেরিয়েন্স, সেগুলো দেখো আমরা পেয়েছি 1, 4, 4, ওই যে ভেরিয়েন্স বার করলাম এখানে, এই যে লাস্ট কলামে আছে দেখো ভেরিয়েন্স বার করেছি। তো সেই ভেরিয়েন্স দেখো 1, 3 হচ্ছে 1, 3, 5 হচ্ছে 4, 5, 6 হচ্ছে 4। তো সেই জন্য 1, 4, 4 অ্যাড করা হলো, টোটাল হচ্ছে 9। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3। ঠিক আছে, তার মানে এই ক্রিটিক্যাল পাথ বরাবর আমরা প্রজেক্ট লেন্থ, তার মানে ভেরিয়েন্সটা সেই বারবার করা হলো, এটা মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা 3 পেলাম, স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স মিনস হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন কোশ্চেন হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3 পেলে মানে কি বলতে পারো, আমরা এটাই বলতে পারি যে আমরা যে এক্সপেক্টেড টাইম যেটা বললাম
সেটা তো এক্সপেক্টেড, কিন্তু এই প্রজেক্টটা কম বা বেশি টাইমে শেষ হবে, সেটার ভ্যালু কত না, তো 17 প্লাস মাইনাস 3। তাহলে প্রজেক্ট উইল কমপ্লিট 17 প্লাস মাইনাস 3 উইকস। 17 প্লাস মাইনাস 3 মানে কি, ভেরিয়েন্স যত বলবে সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালুর সাথে যোগ করবে আর একবার বিয়োগ করবে, করে যে দুটো ভ্যালু থাকলো সেই ডিউরেশনের মধ্যে শেষ হবে, এটা হচ্ছে কথা। তার মানে 17 মাইনাস 3 মানে হচ্ছে 14। তাহলে 14 উইকস থেকে 17 প্লাস 3 মানে 20 উইকস, এই ডিউরেশনের মধ্যে প্রজেক্টটা শেষ হবে। তার মানে 17 উইকস আমরা কথাটা বলছি, তার চেয়ে 3 দিন আগে বা 3 দিন পরে শেষ হবে। তার মানে তোমার ডিউরেশনটা কত হচ্ছে, 3 দিন আগে মানে হচ্ছে 14 উইকস, বেশি মানে হচ্ছে 20 উইকস। তার মানে তুমি যে রেঞ্জটা বলছো 14 টু 20, 14 থেকে 20 উইকের মধ্যে কাজটা শেষ করবে। তার মানে ডিউরেশনটা 6 উইকস, অনেকটা বেশি। একটা কাজ ধরো 20 উইকস এর মধ্যে শেষ হয়ে যাবে ম্যাক্সিমাম টাইম, সেটা বা 14 উইকে শেষ হবে, সেখানে যদি রেঞ্জ তুমি বলে দাও 6, তার মানে এই যে আনসার যেটা বলছে তার মধ্যে অনেক বেশি আনসার্টেনটি থাকছে। মানে লেন্থ যেহেতু বেশি হচ্ছে, ভেরিয়েন্স যদি বেশি হয়ে যায় তার মানে আনসার্টেনটি ইজ মোর। ভেরিয়েন্স যদি কম হয়ে যেত তাহলে আনসার্টেনটি কম থাকতো, তাহলে আনসার্টেনটি কম থাকায় তো বেশি ভালো, তাই না? 14 থেকে 20 সপ্তাহের মধ্যে শেষ হবে, তুমি গেস করতেই পারছো না কত সপ্তাহে হবে। 17 ইজ দ্য মোর এক্সপেক্টেড টাইম, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য যে কোনো প্রবলেমের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হওয়া মানে বেটার। তাহলে সেই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি এনিওয়ে। তো এখানে সিগনিফিকেন্সটা বুঝতে পেরেছো যে এক্সপেক্টেড টাইমের চেয়ে 3 দিন বেশি সময় লাগতে পারে বা 3 দিন কম সময় লাগতে পারে, তো সেটা হচ্ছে ব্যাপার। মানে আমি যে টাইমটা বলছি অনেকটা বড় রেঞ্জের কথা বলছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ভ্যালু। এইবার দেখো বলছে দ্য স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েটস। আচ্ছা, এরপরে যে আমাদের প্রবলেম আছে, সেই এর জন্য আমাদের কি বলা আছে, আমাদের বলা আছে যে 4 সপ্তাহ আগে শেষ হওয়ার প্রবাবিলিটি কত। 4 সপ্তাহ আগে তোমরা এটা পড়েছো যে এক্স মাইনাস এম বাই, পড়েছিলে যে যখন আমরা এক্স হচ্ছে একটা ভেরিয়েবলস, ইট মে বি নর্মাল অর নন নর্মাল ভেরিয়েবলস। যদি এক্স যদি নর্মাল হয় তাহলে এক্স মাইনাস এম বাই সিগমা, মনে পড়ছে কি তোমাদের? এক্স মাইনাস এম বাই সিগমা। তো সেই এক্স মাইনাস এম বাই সিগমা যদি করো, এক্স যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয় তাহলে এক্স মাইনাস এম বাই সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এক্স মাইনাস এম বাই সিগমা ফলো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। আর এক্স যদি ধরো নন নর্মাল হয়, নর্মাল যদি না হয়ে অন্য ডিস্ট্রিবিউশন হয়, তাহলে আমরা বলবো যে দিস ভেরিয়েবল এক্স মাইনাস এম বাই সিগমা, যদি জেড বলি, জেড ফলোস অ্যাসিম্পটোটিক্যালি নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তাহলে এখানে বলা আছে দেখো ডি ইকুয়াল টু শিডিউল টাইম মাইনাস এক্সপেক্টেড টাইম। শিডিউল টাইম মানে আমরা যেটা বলবো এক্স এক্স, এক্সপেক্টেড টাইম মানে হচ্ছে মিন টাইম, মানে হচ্ছে এখানে 17, আর রুট ওভার হচ্ছে ভেরিয়েন্স অর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মানে ভেরিয়েন্সের রুট অর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে কথাটা। এই অরটা টাচ হয়ে আছে, এটা আলাদা অলরেডি হবে সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে এটা হচ্ছে ধরো এই যে আমাদের ডিটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল তোমার ডিস্ট্রিবিউশন ফলো করবে। এখন আমাদের ধরো যে ফার্স্ট কোশ্চেন ছিল 4 উইকস আর্লিয়ার, তার মানে 4 উইকস আর্লিয়ার মানে হচ্ছে 13 উইকস। তাহলে 13 উইকস মাইনাস 17, এক্সপেক্টেড টাইম পেয়েছি আমরা 17 উইকস, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পেলাম ধরো 3। তো এইভাবে আমরা বার করবো। তাহলে এখানে দেখো হচ্ছে প্রবাবিলিটি জেড লেস দ্যান ইকুয়াল টু ডি, ডি টাইমের চেয়ে কমে আমরা বার করবো। অ্যাটলিস্ট 3 উইকস আর্লিয়ার বলেছে, তার মানে অ্যাটলিস্ট 3 আর্লিয়ার মিনস হচ্ছে 13 উইকস বা তার চেয়ে আগে। তো সেই জন্য আমরা জেড যেটা হচ্ছে দ্যাট ওয়ান ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ডি হচ্ছে। তাহলে জেড ইকুয়াল টু, এবার এই যে ভ্যালুস গুলো আমাদের আছে দেখো, হ্যাঁ এই -1.33 কি করে পেলাম না, তো ডি এর ভ্যালু এটা 17 - 4, এই যে 4 উইকস আর্লিয়ার বলে 17 - 4 মানে 13, এটা হচ্ছে এক্স। আর এম হচ্ছে 17, আর স্ট্যান্ডার্ড ডিভিশন 3 তো আমরা লিখলাম আগে, তো সেই জন্য এটা হচ্ছে 13 - 14, মানে সেই জন্য হচ্ছে -4/3 মিনস -1.33। তো এই হচ্ছে আমাদের ব্যাপার আর কি, যে প্রবাবিলিটি অফ জেড লেস দেন ইকুয়াল টু -1.33। জেডটা কি, জেড হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। যেহেতু আমরা এক্স মাইনাস এম বাই সিগমা ওই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, সেই জন্য জেড ফলো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন এই স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের থেকে আমরা যেটা বার করি, প্রবাবিলিটি বার করা, সেটা তোমাদের মনে আছে কিনা আমার মনে নেই, বোর্ড থাকলে একটু সুবিধা হতো এদিকে। তো স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ আমাদের ছবিটা আঁকা আছে এখানে, একটু আগে ব্যাক করে যাচ্ছি। তার মানে আমাদের কি বার করতে হবে দেখো, এখানে প্রবাবিলিটি অফ জেড লেস দেন ইকুয়াল টু -1.33। তার মানে স্ট্যান্ডার্ড নর্মাল যে কার্ভ মনে আছে তো, যদি না থাকে আমি ছবিতে দেখাচ্ছি।
তাহলে সেই কার্ভের জেড লেস দেন ইকুয়াল টু -1.33, তার মানে কি হচ্ছে -1.33 থেকে -ইনফিনিটি পর্যন্ত যে নর্মাল ডিস্ট্রিবিউশনে যে কার্ভটা তার যে এরিয়া সেটা বার করতে হবে। ঠিক আছে, মানে -ইনফিনিটি থেকে -1.33, কারণ দেখো জেড লেস দেন ইকুয়াল টু বলা আছে, লোয়ার লিমিট নেওয়া নেই, লোয়ার লিমিট বলা নেই মিনস হচ্ছে -ইনফিনিটি অব্দি যাবে। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন হয় তোমার সিমেট্রি, যে আমাদের ডায়াগ্রাম গুলো ছিল স্কিপ করে এসেছি আমি। নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে সিমেট্রি হয়, যেটা এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ তোমরা পড়েছো বিএসসি তে। তো এই যে ধরো এখানে মাঝখানে যে লাইনটা আছে দেখো, এই লাইনটার লেফট হ্যান্ড সাইডের ভ্যালু হচ্ছে 0.5, রাইট হ্যান্ড সাইডের এরিয়া হচ্ছে 0.5, বা ডান দিকের প্রবাবিলিটি বলতে পারো 0.5, বাম দিকের প্রবাবিলিটি হচ্ছে 0.5। বা এই কার্ভটা কি হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ, এটা মিট করে কোথায় -ইনফিনিটিতে, আর ডান দিকে রাইট হ্যান্ড সাইডে +ইনফিনিটিতে মিট করে। আর অ্যাসিম্পটোটস হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে সেই এক্স অ্যাক্সিসটা হচ্ছে অ্যাসিম্পটোট দ্যাট বাউন্ডস দ্য স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। ওকে, আর মাঝখানে যে পারপেন্ডিকুলার লাইনটা সেই লাইনের ইকুয়েশন হচ্ছে, যদি জেড বলি আমরা ভেরিয়েবল, জেড ইকুয়াল টু 0 হচ্ছে মিডল লাইন। ঠিক আছে, এবার ধরো -1.33, মানে আমরা এখানে এখানে একটা ধরো পয়েন্টকে ভাবলাম যে এটা হচ্ছে -1.33, এটা হচ্ছে 0 পয়েন্ট, তার লেফট হ্যান্ড সাইড হবে -1.33, তাহলে -1.33 এখানে, সেখান থেকে -ইনফিনিটি পর্যন্ত যে এরিয়া সেটা বার করতে হবে। তো এখন এই এরিয়া বার করতে গেলে আমরা কি করি না, তো আমাদের দেখবে বইয়ের শেষে, প্রবাবিলিটি বইয়ের শেষে একটা টেবিল থাকে, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন টেবিল। তো সেই টেবিলে যদি আমরা যাই, তাহলে সেই টেবিল বিভিন্ন বইতে বিভিন্ন ওয়েতে থাকে, বাট দ্য টেকনিক্স আর অনলি 2 টাইপস। মানে কোনো বইতে দেখবে কি আছে না, তো -ইনফিনিটি পর্যন্ত একটা পজিটিভ ভ্যালু পর্যন্ত এরিয়া দেওয়া থাকে, স্টার্ট হয় -ইনফিনিটিতে, কিন্তু একটা পজিটিভ ভ্যালু পর্যন্ত যে এরিয়া সেটা বলা থাকে, এরিয়ার প্রবাবিলিটি কিন্তু এখানে সেম। আর কোন কোন বইতে কি থাকে না, তো 0 থেকে পজিটিভ ভ্যালু পর্যন্ত এরিয়া দেওয়া থাকে। বুঝতে পারছো, মানে দুই রকমের ভ্যালু থাকে বইগুলোতে, একটা হচ্ছে 0 থেকে সার্টেন পজিটিভ ভ্যালু পর্যন্ত, আর কোন কোন বইতে থাকে -ইনফিনিটি থেকে সাম পজিটিভ ভ্যালু। এই হচ্ছে দুটো টেকনিক। কিন্তু আমাদের কি আছে দেখো এখানে, যে -ইনফিনিটি থেকে -1.33 অব্দি চাই। তো এখন দেখো এই কার্ভটা যেহেতু 0 লাইনের রেসপেক্টে সিমেট্রি হয়, সেই জন্য -ইনফিনিটি থেকে যদি আমরা -1.33 এরকম একটা পয়েন্ট পর্যন্ত যদি আমরা এরিয়া বার করি, যা হবে এইদিকে পজিটিভ দিকেও আমাদের কি থাকবে, পজিটিভ দিকেও ধরো আমাদের 1.33 একটা থাকবে, তাই না, 1.33 থাকবে। সেই 1.33 যেটা আমাদের থাকবে, সেই 1.33 থেকে ইনফিনিটি পর্যন্ত যে এরিয়া সেটা আমরা সেম পাবো, মানে -ইনফিনিটি থেকে -1.33 যে এরিয়া হবে এই পোর্শনটা, আর এখানে +1.3 থেকে +ইনফিনিটি পর্যন্ত এরিয়া সেম হবে। তো এই হচ্ছে ঘটনা, তার মানে আমরা মাইনাসটা বাদ দিয়ে এটাকে আমরা বলবো যে প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দ্যান 1.33, জেড গ্রেটার দ্যান 1.33, গ্রেটার দ্যান 1.33 মানে +ইনফিনিটি অব্দি যাবে। তাহলে আমরা ধরো এই যে এটা যদি 1.33 হয়, সেখান থেকে ইনফিনিটি পর্যন্ত এই এরিয়াটা চাই। কিন্তু আমাদের কি থাকে বইতে বললাম যে 0 থেকে সার্টেন পজিটিভ ভ্যালু অব্দি থাকবে, তার মানে এটা হচ্ছে 0 থেকে 1.33 অব্দি হয়তো বইতে পেলে, মানে এই পোর্শনের এরিয়াটা বলা আছে বইতে। আমাদের চাই এই উল্টো দিকেটা। তাহলে আমরা কি করব, টোটাল ভ্যালুটা কত, টোটাল ভ্যালু হচ্ছে 0.5, 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত 0.5, 0 থেকে -ইনফিনিটি পয়েন্ট পর্যন্ত হচ্ছে 0.5। তাহলে আমরা কি করব, আমরা ধরো এইখান থেকে যদি 1.33 ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে 0.5 থেকে এই এরিয়াটা বাদ দেবো, তাহলে আমরা 1.3 থেকে ইনফিনিটি অব্দি ভ্যালু পাবো। এইগুলো বিএসসি দিয়ে পড়েছো, ভুলে গেছো বলে আমি একবার রিমাইন্ড করে দিলাম। সেই টেকনিকটা আমরা করেছি, আমরা ধরে নিচ্ছি যে 0 থেকে সার্টেন পজিটিভ অব্দি ভ্যালু দেওয়া আছে, এখানে সেই জন্য লিখেছি 0.5 - 0 থেকে 1.33, 0 থেকে 1.33 যে প্রবাবিলিটি সেটা 0.5 থেকে বাদ দেবো। কেন সেটা বললাম। এবার দেখো যে ওই যে বইগুলোতে 0 থেকে 1.33 অব্দি প্রবাবিলিটি দেওয়া থাকে, টেবিল থেকে আমরা বার করতে পারবো, সেই ভ্যালুটা হচ্ছে 0.4082, এটা ওই বইয়ের যে টেবিল সেখান থেকে আমরা পেলাম। এবার সাবট্রাক্ট করলে পাচ্ছি 0.0918, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে কি হচ্ছে দেখো, যে এইটা নাই আমরা পরে একটু বলতে পারবো যে এই ভ্যালুস গুলো কিভাবে ক্যালকুলেশন হচ্ছে, পরে আবার যখন তোমাদেরকে ফিজিক্যালি পাবো বা যখন আমরা আবার রিভিউ করবো তখন আমরা দেখবো, একটু নাই বলবো। তাহলে আপাতত মনে রাখো যে 0 থেকে 1.33 যে প্রবাবিলিটি টেবিল একটা থাকে, সেই টেবিল থেকে আমরা পেলাম এই ভ্যালুটা, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে এটা।
তাহলে এই যে অ্যান্সারটা পেলাম তার গুরুত্বটা কি দেখো, 0.09 মানে হচ্ছে 0.1, অ্যাকচুয়ালি রাউন্ড করলে 0.1 পাচ্ছি আমরা, যদি 1 ডেসিমেলে রাউন্ড করি 0.1। প্রবাবিলিটি হচ্ছে 0.1, প্রবাবিলিটি 0.1 মানে কি ভেরি লো, তাই না? 0.1 তো জিরোর কাছাকাছি হচ্ছে 0.1। তার মানে 13th উইকে, কোশ্চেনটা কি ছিল যে 13 উইকে 13 সপ্তাহে শেষ হওয়া, এই যে 17 - 4, 4 সপ্তাহ আগে শেষ হওয়া। তার মানে 13 উইকে প্রজেক্ট শেষ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.1। অ্যাকচুয়ালি আমরা 4 ডিজিটে পেলাম 0.0918, তার মানে হচ্ছে 0.1। তো ভেরি লো, 13 উইকে কাজ শেষ হওয়ার চান্স হচ্ছে ভেরি লো। আর এখানে দেখো তার যে সেকেন্ড পার্ট ছিল 4 সপ্তাহ বেশি, 4 সপ্তাহ বেশি মানে হচ্ছে 21 - 17/3। ওই যে আমরা যে ডি এর যে ফর্মুলাটা লিখেছিলাম সেটা হচ্ছে এখানে হবে 4 সপ্তাহ বেশি, মানে এক্স মানে হচ্ছে 21, এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে এম হচ্ছে 17, স্ট্যান্ডার্ড ডিভিশন 3, মানে এটা হচ্ছে 4/3, মানে হচ্ছে +1.33, এটা প্লাস হবে, মাইনাস ভুলে আছে। তাহলে সেই জন্য এখানে দেখো প্রবাবিলিটি অফ জেড লেস দেন ইকুয়াল টু ডি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ জেড লেস দেন ইকুয়াল টু 1.33 +1.33। তাহলে +1.33 যদি হয়, তার থেকে একদম কত আসবে, যত কম তত অব্দি, যত কম মানে কি -ইনফিনিটি। বেসিক দেখো হচ্ছে -ইনফিনিটি থেকে হচ্ছে 0.5 পর্যন্ত প্রভু, তার মানে হচ্ছে 0.9, মানে ক্লোজ টু 1। তার মানে হচ্ছে যে কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট 91% গ্যারান্টেড, তাই না? তাহলে 100% গ্যারান্টি দিতে হলে কি করতে হবে, আর উইকস বাড়াতে হবে। তো সেটা এখন যদি তুমি চাও, ধরো যে 100% গ্যারান্টি থাকবে, তাহলে কত উইকস আমাদের, মিনিমাম কত উইকস টাইম আমাদের লাগবে। তো সেটা যদি করি আমরা, তাহলে সেটাও আমরা করতে পারি। তো সেটা হচ্ছে আমাদের ওই যে এফ এ, যেটা না এফ এ না জি এ ছিল। আচ্ছা, হ্যালো স্যার, আপনার কথা শোনা, হ্যালো। নেটওয়ার্ক ডিস্টার্ব স্যারের মনে হয়। স্যার তো বেরিয়ে গেল, স্যার কি বেরোয়নি? হ্যাঁ বেরিয়ে গেছে, এসএমএস কর তো। সেটাই তো, কিছুই শোনা যায়নি লাস্টের দিকে তো কিছুই। তো আসেনি তো।
এখানে তো ব্যাক করলো না। ত্রিদীপদা কল করো না ত্রিদীপদা। স্যার কি কিছু বলছে না? মেসেজ করেছি আমি গ্রুপে লিখেছি। প্রেজেন্ট তো হলো না মনে হয়। না স্যার তো বুঝতে পারবে, লেফট হয়েছে মানে বুঝতে পারবে না। না না বুঝতে পারি না, প্রেজেন্ট স্ক্রিন করা আছে তো স্যার তো সেই স্ক্রিনে আছে। একটা আওয়াজ বিপ করে আওয়াজ না। আবার একটা হাত দাও, হাত দাও, আবার একটা আবার ফেসে যাচ্ছে কি করে আবার চিন্তা কেন সেগুলো খেলে কি হবে? সেগুলো খেলে কি হবে? কি হবে না? কোথায় গেল রে? কেউ ফোন করেছে? হ্যাঁ ওয়েট ওয়েট, হ্যাঁ ত্রিদীপদা তো লেফট হয়েছে, কল করছে মনে হয়। হুম। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? দেখো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ শুনতে স্যার পাচ্ছি। শুনতে। হ্যাঁ, স্ক্রিন এসছে, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখো তো কোন অবধি এই এফ এ যেটা বলেছিলাম 19 উইকে শেষ হবে, সেটা কি শুনতে পেয়েছো? এই যে 19 সপ্তাহে শেষ হয়ে যাবে, সেটা কি শুনতে পেয়েছিলেন? বলা হয়েছিল না এ অবধি হয়েছিল যে না স্যার 21 সপ্তাহে শেষ হবে এইটা সেটা? স্যার লাস্ট 21 সপ্তাহে। 21 সপ্তাহ ছিল, তাই তো? হ্যাঁ, তাহলে 21 সপ্তাহেটা হ্যাঁ দেখা স্যার। হচ্ছে 0.9082 আমরা পেলাম, তার মানে আমাদের গ্যারান্টি থাকছে যে যে দ্য প্রজেক্ট উইল কমপ্লিট উইথিন 21 উইকস, হুজ গ্যারান্টি ইজ 0.9082, তার মানে হচ্ছে 90.82%। এবার যদি আমরা বলি যে 19 উইকে শেষ হয়ে যাবে, তাহলে তার চান্সেস কত? 19 উইক, এটা দেওয়া আছে, এফ কোশ্চেনে ছিল, দেখবো 19 উইকে শেষ হওয়ার প্রবাবিলিটি। সেই ক্ষেত্রে ডি কার্ড হচ্ছে 19/17/3, এটা 17 হবে না, 19 - 17 হবে। সেটা হচ্ছে 2/3 মানে 0.67। তো এখানে আমাদের তাহলে প্রবলেমটা দাঁড়াচ্ছে প্রবাবিলিটি অফ জেড লেস দেন ইকুয়াল টু 0.67, এটা বার করতে হবে। তাহলে জেড লেস দেন ইকুয়াল টু 0.67 মানে -ইনফিনিটি থেকে 0.67, তাহলে -ইনফিনিটি থেকে 0.67 মানে হচ্ছে -ইনফিনিটি থেকে 0 অব্দি হচ্ছে 0.5, আর 0 থেকে 0.67 মানে তাকে আমরা 5 অফ 0.67 বলা হয়। তাহলে তার ভ্যালু যদি আমরা বার করি যে 0 থেকে 0.67 এর যে প্রবাবিলিটি কত হবে, সেটা পাবো 0.2514।
তার মানে অ্যাড করলে পাচ্ছি 0.7514, তার মানে কাজটা 19 উইকে শেষ হবে, তার গ্যারান্টি হচ্ছে 75.14%, মানে ধরো অলমোস্ট 75%। 21 সপ্তাহে হলে গ্যারান্টি হচ্ছে 90 পয়েন্ট সামথিং পার্সেন্ট গ্যারান্টি থাকছে। 19 সপ্তাহ মানে কম, সেই জন্য গ্যারান্টিটা কত হচ্ছে 75% গ্যারান্টি। এবার জি যেটা লাস্ট প্রবলেম ছিল, সেটাতে আমাদের বলা ছিল যে the probability of completion of the project is 0.9, মানে 90% তুমি গ্যারান্টি দাও যাতে তোমার প্রজেক্টটা শেষ হবে অত দিনে, একটা ডেজ বলো যে অত দিনের মধ্যে তোমার 90% প্রজেক্ট কমপ্লিট হবে। তার মানে এখানে প্রবাবিলিটি দেওয়া আছে, ডেজ বার করতে হবে, মানে ডি বার করতে হবে। তাহলে প্রবলেমটা এরকমই, প্রবাবিলিটি অফ জেড লেস দেন ইকুয়াল টু ডি ইকুয়াল টু 0.90, প্রবাবিলিটি দেওয়া আছে, ডি বার করতে হবে। আগে প্রবলেমগুলোতে দেখো ডি দেওয়া আছে, প্রবাবিলিটি বার করেছি, এখানে রিভার্স করে। তাহলে এবার দেখো কি আছে, ডি মানে কি, ডি মানে হচ্ছে শিডিউল টাইম, এক্সপেক্টেড শিডিউল টাইম যে টাইম আমরা বার করব, মানে এক্স মাইনাস টি মানে মিন এক্সপেক্টেড টাইম এম বাই সিগমা, ওই ফর্মুলায় তো করেছি আমরা যে এক্স মাইনাস এম বাই সিগমা। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, টি মানে 17, সিগমা মানে 3, এগুলো আছে, টিএস বার করতে হবে। এখন যদি আমরা বই দেখি, বইটা যদি দেখি যে 0.90 প্রবাবিলিটি হবে, তাহলে ডি কত হবে, মানে তোমার নর্মাল ভেরিয়েবলের ভ্যালু কত হলে এবারে প্রবাবিলিটি 0.90 হবে। যেমন আগের গুলোতে হলো যে ভেরিয়েবলের ভ্যালু যদি 0.67 হয় তাহলে প্রবাবিলিটি কত, সেটা আমরা পেলাম। এখন উল্টোটা, যে কত হলে পারে প্রবাবিলিটি 0.90 হবে, তো সেটা যদি আমরা টেবিল দেখি তাহলে দেখা যাবে যে 1.29 পাবো আমরা টেবিল থেকে। তাহলে 1.29 হলে পারে প্রবাবিলিটি, এটা টেবিল থেকে বার করছি, তাহলে হচ্ছে দেখো ডি মানে হচ্ছে 1.29, তার মানে আমাদের হচ্ছে টিএস মাইনাস 17/3, মানে ডি এর যে এক্সপ্রেশন ইকুয়াল টু 1.29, এটাকে যদি মাল্টিপ্লাই করি, সিম্পলিফাই করি, তাহলে আমরা পাচ্ছি 20.87। তো তার মানে হচ্ছে আমরা এবার কি বলবো, যে 20.87 উইকে কাজটা শেষ হবে, তার গ্যারান্টি হচ্ছে 0.90 অর 90%। বুঝতে পারছো, মানে 90% গ্যারান্টি দেওয়া যাচ্ছে যে দ্য প্রজেক্ট উইল ফিনিশড উইথিন 20.87 উইকস। আর যদি আমরা 100 চাইতাম তাহলে কি হবে, এখানে প্রবাবিলিটি তাহলে 1 বসাতাম, তার করসপন্ডিং ডি কত হবে আমরা টেবিল থেকে পেয়ে যাব। তাহলে সেটা হচ্ছে ডি এর ভ্যালু, সেখান থেকে সিম্পলিফাই করলে টিএস তুমি পাবে, যাতে 100 পাবে। তাহলে দেখো হচ্ছে 20.87 উইকে শেষ হবে, তার গ্যারান্টি হচ্ছে 0.90 আর 90%। আর আগে একটা পেয়েছে দেখো আমরা 0.9082, মানে 90.82% গ্যারান্টি থাকছে, সেটা হচ্ছে 21 উইকে শেষ হবে। তার মানে এটা অবভিয়াস, যত টাইম তুমি বাড়াবে প্রজেক্ট শেষ হওয়ার সম্ভাবনা তত বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় 1 হয়ে যাবে। তারপরে যদি আমরা উইক বাড়াই, মনে করো যদি দেখা গেল যে এটা প্রজেক্টটা 23 উইকে 100% গ্যারান্টি দিচ্ছে, যে প্রজেক্ট উইল কমপ্লিট উইথিন 23 উইকস, তার গ্যারান্টি হচ্ছে 100। তার মানে শিওর আমরা হয়ে যাচ্ছি, শিওর হলে কি হচ্ছে 23 যদি শিওর হয়, তাহলে 24, 25 যত উইকে দাও প্রবাবিলিটি কত হবে, 1 হবে। তো সেটাও আমরা বার করতে পারবো 100% গ্যারান্টি, তার মানে সেখানে আমরা 0.90 না লিখে আমরা লিখে দেবো প্রবাবিলিটি 1, তাহলে ডি এর ভ্যালু এখান থেকে বার করে নেবো টেবিল থেকে, এবং করেসপন্ডিং শিডিউল ডেট আমরা পেয়ে যাবো। তো এই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। তো এখানে যেহেতু প্রবাবিলিস্টিক হলো বলে আমরা এক্সট্রা কিন্তু কত এক্সপেক্টেড টাইমে শেষ করতে পারি সেটা বললাম, তারপরে 3 সপ্তাহ আগে শেষ হওয়ার প্রবাবিলিটি কত, 4 সপ্তাহ সরি 4 উইকস আগে শেষ হওয়ার প্রবাবিলিটি কত, 4 উইকস পরে শেষ, স্পেসিফিক একটা উইকস বলছে 19 উইকস, তাতে শেষ করার টাইম বললাম, তাই না। আবার প্রবাবিলিটি 9 যদি 0.9 হয় তাহলে কত উইকে শেষ হবে সেগুলো বার করলাম। এত জিনিস আমরা পার্টেই বার করতে পারবো, কারণ পার্টে যেহেতু প্রবাবিলিস্টিক আছে, আনসার্টেন আছে, সেই জন্য। তো এই প্রবলেমটাও দেখবে, তাহলে দুটো প্রবলেম বেসিক্যালি, একটা সিপিএম অ্যাপ্লাই করে সলিউশন, আর একটা হচ্ছে পার্ট অ্যাপ্লাই করে সলিউশন, ঠিক আছে, দুটো টেকনিক। এরপরে আমাদের ছোটখাটো কিছু আছে, সেটা আমরা পরের ক্লাসে বলবো। তো এখানে শেষ হচ্ছে আজকে। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার ব্যাপার আছে তো। থামো 1 মিনিট, আমি আগে স্ক্রিনশটটা নিয়ে নিই।
একটু একটু নামছে তেমন। আচ্ছা, এবার তোমাদের এগুলো রোল নাম্বার গুলো একটু লিখে দাও। আচ্ছা, রোল নাম্বার তোমরা লিখে তোমরা করো, বেরিয়ে যেও, তাহলে হবে। ঠিক আছে, রোল নাম্বার লিখে তোমরা এক্সিট করো। ঠিক আছে।